রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বা লাইফলাইন বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের লক্ষ্য। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রত্যাশা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে ইরানের সব তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করবে তাদের অবস্থানকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করতে পারে তেহরান। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই জলপথ নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত আছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ বদর আল বুসাইদি মঙ্গলবার তেহরান সফর করবেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি হরমুজ প্রণালীর পরিস্থিতি উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া আইনে সমর্থন দিয়েছে। এতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশের জাহাজগুলোকে তেহরানকে নির্ধারিত সেবার জন্য অর্থ পরিশোধের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের পাল্টা হুমকি এবং হরমুজ প্রণালীকে ঘিরে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৩১৫ দিনে ইসরায়েল ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে ১,২৮৬ ফিলিস্তিনি নিহত এবং ৪,২৫৭ জন আহত হয়েছেন। এছাড়া এই সময় ১৮০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে অফিসটি। মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৮১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৮,০০০-এর বেশি মানুষের মরদেহ ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়তে পারে বলে তাদের ধারণা। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও বড় ঘাটতির কথা তুলে ধরা হয়েছে। প্রত্যাশিত ১,৮৯,০০০ ত্রাণবাহী ট্রাকের বিপরীতে মাত্র ৬৬,৬০৭টি ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে, যা চুক্তিতে নির্ধারিত মোট সংখ্যার মাত্র ৩৫%। একইভাবে রাফা ক্রসিং দিয়ে প্রত্যাশিত ২৯,৮০০ জনের মধ্যে মাত্র ১১,৭৫৯ জনকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, যা মোট প্রত্যাশার ৩৯%। অন্যদিকে ইরানও যুদ্ধের সমাপ্তি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগ্রাসনকারী পক্ষের শর্ত অনুযায়ী যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করতে দেবে না তেহরান। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, বরং নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিরোধ করেছে। তাই যুদ্ধের জন্য আগ্রাসনকারী পক্ষকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাঘাইয়ের বক্তব্য স্পষ্ট, যুদ্ধ শেষ করার যে কোনো উদ্যোগে ইরান নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ইরান। দেশটির প্রতিষ্ঠিত নতুন সংস্থা পারস্য উপসাগরের প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ট্রানজিট নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে জরিমানা, আটক, এমনকি জাহাজ বা পণ্য বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় গালফগামী যাত্রার জন্য অননুমোদিত বা নিয়ম ভঙ্গকারী জাহাজের হালনাগাদ তালিকা অনুসরণ করতে কার্গো মালিকদের সতর্ক করেছে। এদিকে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে বর্তমানে অত্যন্ত ইতিবাচক পর্যায়ে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্ধারিত ইরান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কই মূল আলোচ্য হবে। তবে এই সফর আঞ্চলিক সংকট নিরসনে কতটা বাস্তব ফল দিতে পারবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক কামার চিমার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ সহজ করতে পাকিস্তান তুলনামূলক নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করছে। ফলে দুই পক্ষের জন্য একটি সমঝোতার পথ বা অফ র্যাম্প তৈরিতে ইসলামাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তেহরানের পারস্য উপসাগর স্ট্র্যাটেজি গ্রুপের পরিচালক জাভাত হেইরান নিয়া অবশ্য মনে করেন, পাকিস্তানের এই তৎপরতার পেছনে নিজেদের স্বার্থও রয়েছে। কারণ উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে পাকিস্তানের জ্বালানি আমদানি ব্যাহত হতে পারে এবং উপসাগরীয় দেশগুলোতে কর্মরত পাকিস্তানিদের পাঠানো রেমিটেন্সও ঝুঁকিতে পড়তে পারে। সব মিলিয়ে হরমুজে ইরানের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি পাকিস্তান কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে ইরান স্পষ্ট জানিয়েছে, যুদ্ধের সমাপ্তি কোনোভাবেই আগ্রাসী পক্ষের শর্ত দাবির ভিত্তিতে নির্ধারিত হতে দেওয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা তুলে ধরেন। বাঘাই বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে যুদ্ধের অবসান কিভাবে হবে তা আগ্রাসী পক্ষে নির্ধারিত শর্তের উপর নির্ভর করবে, এমন কোনো পরিস্থিতি তেহরান মেনে নেবে না। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমরা অবশ্যই যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা যুদ্ধের সমাপ্তি আগ্রাসী শর্তের ভিত্তিতে হতে দেব না। ইরানি মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের অবসান এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। তেহরানের অবস্থান হলো যুদ্ধ বন্ধ বা সংঘাতের অবসান হতে হবে পারস্পরিক গ্রহণযোগ্য শর্ত ও ন্যায্যতার ভিত্তিতে। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং আঞ্চলিক নীতির বিরোধিতা করে আসছে। একই সঙ্গে দেশটি দাবি করে আসছে, নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার অধিকার তারা কোনোভাবেই বিসর্জন দেবে না। বিশ্লেষকদের মতে বাঘাইয়ের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধের পরবর্তী রাজনৈতিক সমাধান নিয়ে ইরান এখনো কঠোর দর কষাকষির অবস্থানে রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি একতরফা ভাবে কোনো শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তেহরান তা প্রত্যাখ্যান করতে পারে। ফলে সংঘাতের সামরিক অধ্যায়ের পাশাপাশি এখন কূটনৈতিক সমাধানের পথও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য উভয় পক্ষের গ্রহণযোগ্য একটি সমঝোতাই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহিবি দাবি করেছেন, হরমুজ প্রণালীতে ইরানের নজরদারি সক্ষমতা যুক্তরাষ্ট্রের পরিচিত রাডার ব্যবস্থার চেয়েও অনেক বিস্তৃত। তার মতে, জাহাজের ইঞ্জিন রুম সহ গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্থানে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা ইরানের গোয়েন্দা শ্রেষ্ঠত্বের প্রমাণ। আজ মেহের নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে মোহিবি যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেন যে ইরানের রাডার ধ্বংস করার ফলে হরমুজ প্রণালীতে নজরদারি সক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং ট্যাঙ্কারগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তিনি বলেন, এসব বক্তব্য মূলত গণমাধ্যম কেন্দ্রিক প্রচারণা। মোহিবির দাবি, ইরান স্যাটেলাইট সহ বিভিন্ন উন্নত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে পারস্য উপসাগর ও হরমুজে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে, যা সবকিছু যুক্তরাষ্ট্র এখনো শনাক্ত করতে সক্ষম হয়নি। তিনি বলেন, সমুদ্র পথে কোনো জাহাজের নির্দিষ্ট অংশে, বিশেষ করে ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র আঘাত হেনে সেটিকে চলাচল অক্ষম করে দেওয়া প্রমাণ করে যে ইরানের কাছে লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধি সম্পর্কে কার্যকর গোয়েন্দা তথ্য রয়েছে। আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের রাডার ও নজরদারি নেটওয়ার্কে আঘাত করেছে। তবে কয়েকটি পরিচিত রাডার ধ্বংস করলে ইরানের সামগ্রিক নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে যাবে, এমন ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে। মোহিবের ভাষ্য, পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় এমনকি রাতের অন্ধকারেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ইরানের গোয়েন্দা ও অপারেশনাল সক্ষমতারই প্রতিফলন। কিভাবে ইরান তার লক্ষ্যবস্তু শনাক্ত ও পর্যবেক্ষণ করেছে তা পুরোপুরি জানা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর ওপর হামলা ও কর্মীদের আটকের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি প্রক্রিয়া জোরদার করেছে তুরস্ক। এই মামলায় নেতানিয়াহু ও ইসরায়েলি কর্মকর্তা আফেক মস্কোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে আঙ্কারা। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার তথ্য জানিয়েছেন। তুরস্কের বিচারমন্ত্রীর বক্তব্য অনুযায়ী গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্লোটিলার কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত অভিযানের ঘটনায় ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই মামলায় মোট 35 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে নেতানিয়াহু ও আফেক মস্কোভিচও রয়েছেন। মামলাটি আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার উপর সশস্ত্র হস্তক্ষেপ, কর্মীদের আটক এবং তাদের সঙ্গে আচরণের অভিযোগকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। গুরলেক জানান, গত 14 জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তুরস্কের বিচার মন্ত্রণালয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিক পর্যায়ে তাদের সন্ধান ও গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার নির্দেশনা দেয়। সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তুরস্কের অভিযোগ শুধু গণহত্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী
নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন, সম্পত্তি ধ্বংস, গুরুতর লুটপাট এবং পরিবহন যান ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হয়েছে। তুরস্ক বলছে, গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত অভিযান এবং তাদের আটকের ঘটনাগুলো এসব অভিযোগের ভিত্তি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগ। বিভিন্ন দেশের কর্মী ও অধিকার কর্মীরা এতে অংশ নেন। মে মাসে গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরে প্রায় 50টি নৌযান ছিল এবং এতে প্রায় 430 জন কর্মী অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার যাত্রা আটকে দিয়ে অংশগ্রহণকারীদের আটক করে। পরে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ঘটনার পর তুরস্ক সহ কয়েকটি দেশে ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ দেখা যায়। ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াতেও এই ঘটনা ঘিরে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। ফলে গাজা যুদ্ধকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক ও কূটনৈতিক চাপ নয়, বিভিন্ন দেশে আইনি পদক্ষেপও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্টারপোলের রেড নোটিসের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। রেড নোটিস কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং কোনো দেশ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অনুরোধে একজন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে শনাক্ত, অবস্থান নির্ণয় এবং প্রয়োজন হলে সাময়িকভাবে আটক করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো একটি আন্তর্জাতিক সতর্কতা। এরপর সংশ্লিষ্ট দেশ তার নিজস্ব আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়। তাই তুরস্কের অনুরোধ গ্রহণ করা হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে নেতানিয়াহুর গ্রেপ্তার নিশ্চিত করবে না। তবে রাজনৈতিক দিক থেকে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তুরস্ক দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বহুবার নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছেন। এবার তুরস্ক সেই রাজনৈতিক অবস্থানকে একটি জাতীয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েল তুরস্কের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তর আঙ্কারার এই উদ্যোগকে এরদোয়ান সরকারের পক্ষ থেকে ইসরায়েলি নেতৃত্বকে ভয় দেখানোর একটি করুণ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। ফলে বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক বলেছেন, গাজায় সংঘটিত অপরাধকে আড়াল করতে দেয়া হবে না এবং দায়ীদের দায় মুক্তির সুযোগ দেয়া হবে না। তার বক্তব্য থেকে স্পষ্ট, আঙ্কারা এই মামলাকে শুধু একটি জাতীয় বিচারিক প্রক্রিয়া হিসাবে দেখছে না, বরং আন্তর্জাতিক আইনের আওতায় দায়বদ্ধতা প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা হিসেবে তুলে ধরছে। এখন মূল প্রশ্ন হলো, ইন্টারপোল তুরস্কের অনুরোধ কিভাবে মূল্যায়ন করবে এবং এর পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে যাবে। নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তার বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক নোটিশের উদ্যোগ বাস্তবায়িত হলে তা শুধু তুরস্ক ইসরায়েল সম্পর্ক নয়, গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক জবাবদিহিতা, কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়েও নতুন বিতর্ক তৈরি করতে পারে। তুরস্কের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেকাই আকসাকাল্লির সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরের পরিবর্তিত সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। CNN তুর্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলের আমাদের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা নেই। আমরা অন্য দেশগুলোর মতো নই। একই সঙ্গে নিজের প্রায় 26 বছরের সামরিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, একসময় তুর্কি সেনাদের হাতে ছিল কেবল রাইফেল ও পুরনো দূরবীন, অথচ আজ তুরস্ক এমন একটি প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে যা কয়েক দশক আগে কল্পনাও করা যেত না। আকসাকাল্লির বক্তব্যে শুধু একজন সাবেক জেনারেলের ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখলে এর রাজনৈতিক ও কৌশলগত তাৎপর্য অনেকটাই আড়ালে থেকে যায়। কারণ তিনি এমন এক সামরিক কর্মকর্তা যিনি তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত সংঘাত এবং 2016 সালের ব্যর্থ অভ্যুত্থান প্রতিরোধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিশেষ করে 15 জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টার সময় স্পেশাল ফোর্সেস কমান্ডে ঢোকার চেষ্টা করা সেমি তেরজিকে প্রতিহত করার নির্দেশ দেওয়ার কারণে তিনি তুরস্কের সামরিক ইতিহাসে পরিচিত মুখ। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের রূপান্তর। একসময় ন্যাটোর সদস্য হয়েও প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে তুরস্ককে বিদেশি প্রযুক্তি
ও সরবরাহকারীদের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হতো। কিন্তু গত 2 দশকে আঙ্কারা স্থানীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছে। ড্রোন, সাঁজোয়াযান, ক্ষেপণাস্ত্র, নৌযান, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাইরাক্তার TB2-র মতো সশস্ত্র ড্রোন তুরস্ককে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে আলাদা পরিচিতি দিয়েছে। এর পাশাপাশি আকিঞ্চি, কিজিলেলমা এবং অন্যান্য মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম নিয়ে তুরস্কের উচ্চাভিলাষী পরিকল্পনা দেশটির সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ দিক নির্দেশ করছে। ফলে আকসাকাল্লির রাইফেল থেকে আধুনিক প্রতিরক্ষা শিল্প, এই বর্ণনাটি কেবল আবেগের বিষয় নয়, এর পেছনে বাস্তব শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতিও রয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা নেই, এই বক্তব্যকে সামরিক বাস্তবতার নিরঙ্কুশ সত্য হিসেবে নেওয়া উচিত নয়। ইসরায়েল নিজেও বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিধারী রাষ্ট্র। বিশেষ করে বিমান প্রতিরক্ষা, গোয়েন্দা নজরদারি, সাইবার সক্ষমতা, ইলেকট্রনিক যুদ্ধ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উন্নত বিমান প্রযুক্তিতে ইসরায়েলের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে তুরস্ক ও ইসরায়েলের শক্তি একই ধরনের নয়, বরং দুই দেশের সামরিক সক্ষমতার কাঠামো ভিন্ন। তুরস্কের বড় শক্তি হলো তার বিশাল সামরিক বাহিনী, ন্যাটো অভিজ্ঞতা, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প। কৃষ্ণ সাগর, পূর্ব ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও ককেশাস একাধিক কৌশলগত অঞ্চলের সংযোগস্থলে অবস্থান করায় তুরস্কের সামরিক পরিকল্পনা আঞ্চলিক প্রভাবের সঙ্গে সরাসরি যুক্ত। অন্যদিকে ইসরায়েল তুলনামূলক ছোট রাষ্ট্র হলেও উচ্চ প্রযুক্তি নির্ভর সামরিক সক্ষমতা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আছে। তাই আকসাকাল্লির বক্তব্যকে সরাসরি কে বেশি শক্তিশালী এই প্রশ্নের উত্তর হিসেবে না দেখে তুরস্কের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। তার বক্তব্য একটি বিষয়ে স্পষ্ট, আঙ্কারা এখন আর শুধু বিদেশি অস্ত্রের ক্রেতা হিসেবে নিজেকে দেখতে চায় না, বরং তুরস্ক নিজেকে প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদক এবং আঞ্চলিক সামরিক শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রনীতির পরিবর্তনও সম্পর্কিত। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সময় আঙ্কারা ন্যাটোর সদস্য থাকা সত্ত্বেও স্বাধীন প্রতিরক্ষা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। রাশিয়ার কাছ থেকে S-400 কেনা, নিজস্ব ড্রোন ও যুদ্ধজাহাজ তৈরি, স্থানীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং জাতীয় যুদ্ধবিমান প্রকল্প সবই এই কৌশলের অংশ। তবে প্রতিরক্ষা শিল্পে অগ্রগতি মানেই পূর্ণ সামরিক স্বনির্ভরতা নয়। উন্নত ইঞ্জিন, কিছু ইলেকট্রনিক উপাদান, প্রযুক্তিগত উপকরণ ও বৈদেশিক সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে তুরস্কের এখনও বিভিন্ন ধরনের নির্ভরতা রয়েছে। একইভাবে যুদ্ধক্ষেত্রে কোনো দেশের শক্তি শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। প্রশিক্ষণ, কমান্ড কাঠামো, গোয়েন্দা তথ্য, লজিস্টিক্স, অর্থনীতি, মিত্রতা এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। আকসাকাল্লির বক্তব্য তাই তুরস্কের সামরিক রূপান্তরের একটি প্রতীকী ঘোষণা হিসেবে গুরুত্বপূর্ণ। কয়েক দশক আগে যে দেশ বিদেশি অস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, সেই দেশ আজ নিজস্ব ড্রোন, যুদ্ধজাহাজ, সাঁজোয়াযান ও বিভিন্ন অস্ত্র ব্যবস্থা তৈরি করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। সবশেষে বলা যায়, ইসরায়েল আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। এই মন্তব্য বাস্তব সামরিক তুলনার চেয়ে রাজনৈতিক ও কৌশলগত আত্মবিশ্বাসের ভাষা বেশি, কিন্তু এর পেছনের বার্তাটি গুরুত্বপূর্ণ। তুরস্ক তার সামরিক সক্ষমতাকে শুধু প্রতিরক্ষা হিসেবে নয়, আঞ্চলিক শক্তি ও কৌশলগত স্বাধীনতার হাতিয়ার হিসেবেও দেখছে। আর সেই পরিবর্তনের মূল ভিত্তি হয়ে উঠেছে দেশটির দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউটকে ভগবান রামের আদলে সাজিয়ে পূজা ও মোদী চালিসা পাঠের ঘটনায় ভারতে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মোদীর কাট আউটের সামনে আরতি করা হচ্ছে, তাকে মুকুট ও ধনুক সহ রামের আদলে উপস্থাপন করা হয়েছে। এ সময় মোদী চালিসা পাঠ এবং মোদীর প্রশংসায় বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের প্রশ্ন, ভারতের একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে কেন একজন হিন্দু দেবতার প্রতীকে উপস্থাপন করা হচ্ছে, আর কেনই বা একটি সাংবাদিক সংগঠনের প্রাঙ্গণে এমন ধর্মীয় রাজনৈতিক আয়োজন করা হলো। তবে বিতর্কের মধ্যেই প্রেস ক্লাব অব ইন্ডিয়া নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে অনুষ্ঠানটি তারা আয়োজন করেনি। একটি সংগঠন সংবাদ সম্মেলনের জন্য জায়গাটি ভাড়া নিয়েছিল, কিন্তু ভাড়ার শর্ত ভঙ্গ করে সেখানে অন্য ধরনের আয়োজন শুরু হলে ক্লাব কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তারপরও ঘটনাটির রাজনৈতিক গুরুত্ব কমছে না, কারণ একজন জীবিত রাজনৈতিক নেতাকে দেবতার আদলে উপস্থাপন করে তার নামে চালিসা পাঠ করা ভারতের রাজনীতিতে ব্যক্তি পূজার প্রবণতা কতটা গভীরে পৌঁছে গেছে সেই প্রশ্ন সামনে এনেছে। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ইতিমধ্যেই বিজেপির রাজনৈতিক প্রচারের অন্যতম প্রধান কেন্দ্র। দলীয় রাজনীতি, জাতীয়তাবাদ, হিন্দুত্ব এবং শক্তিশালী নেতৃত্বের বয়ানের সঙ্গে মোদীর ব্যক্তিগত ভাবমূর্তি ঘনিষ্ঠভাবে যুক্ত। সেই পরিবেশে মোদী চালিসাকে অনেকে শুধু ভক্তির প্রকাশ হিসেবে দেখছে না, বরং রাজনৈতিক ব্যক্তিত্বকে ধর্মীয় মর্যাদায় উন্নীত করার একটি চরম উদাহরণ হিসেবে দেখছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের একজন মোদীকে ভগবান রামের অবতার হিসেবে বিবেচনা করার কথা বলেছেন। এখানেই বিতর্ক আরো গভীর হয়েছে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী একজন নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধি। তার প্রতি সমর্থন, শ্রদ্ধা বা প্রশংসা রাজনৈতিক অধিকার, কিন্তু তাকে দেবতার সঙ্গে তুলনা করা হলে রাজনৈতিক জবাবদিহির ধারণার সঙ্গে সেটির সংঘাত তৈরি হতে পারে। রাজনৈতিক নেতার কাজ নিয়ে প্রশ্ন তোলা, তার সিদ্ধান্তের সমালোচনা করা এবং সরকারের ব্যর্থতার জন্য জবাবদিহি দাবি করা গণতন্ত্রের স্বাভাবিক অংশ, কিন্তু কোনো নেতাকে দেবত্বের পর্যায়ে নিয়ে গেলে তার সমালোচনাকে রাজনৈতিক বিরোধিতার বদলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখার প্রবণতা তৈরি হতে পারে। এখানেই ব্যক্তি পূজার রাজনীতি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে। মোদী চালিসা বিতর্ককে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপট থেকেও আলাদা করা কঠিন। গত এক দশকে ধর্মীয় পরিচয়, হিন্দুত্ব, রাম মন্দির এবং জাতীয়তাবাদ ভারতের রাজনৈতিক আলোচনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপি ও তার সমর্থকদের রাজনৈতিক বক্তব্যে হিন্দু পরিচয় এবং জাতীয়তাবাদকে বিভিন্নভাবে একে অপরের সঙ্গে যুক্ত করা হয়েছে। সমালোচকদের মতে ধর্মীয় রাজনৈতিক প্রতীকের ব্যবহার সমাজে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুর সম্পর্কেও প্রভাব ফেলেছে। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন রাজ্যে মসজিদ, মাদ্রাসা, দরগাহ কিংবা মুসলিমদের সম্পত্তি উচ্ছেদে বা ভাঙার ঘটনায় মুসলিম সংগঠনগুলো বৈষম্যমূলক প্রশাসনিক আচরণের অভিযোগ তুলেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে বুলডোজার রাজনীতি। উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে অবৈধ নির্মাণ বা সরকারি জমি দখলের অভিযোগে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় প্রশাসন বলছে এসব পদক্ষেপ আইন প্রয়োগের অংশ, কিন্তু সমালোচকদের অভিযোগ অনেক ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সম্পত্তি ভেঙে ফেলা হচ্ছে এবং সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে এই ব্যবস্থা বেশি দৃশ্যমান। প্রকৃত প্রশ্ন হলো, আইন কি সব নাগরিকদের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের যথাযথ আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থাকছে কি? এই জায়গাতেই মোদী চালিসা এবং সংখ্যালঘুদের অভিযোগকে একই বৃহত্তর রাজনৈতিক আলোচনার মধ্যে দেখা হচ্ছে। একদিকে একজন রাজনৈতিক নেতাকে ধর্মীয় প্রতীকে তুলে ধরে তার প্রতি ভক্তির প্রকাশ, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অংশের পক্ষ থেকে ধর্মীয় স্থাপনা ও সম্পত্তি নিয়ে নিরাপত্তাহীনতার অভিযোগ। দুটি প্রবণতা পাশাপাশি থাকলে সমাজের সংখ্যাগরিষ্ঠতাবাদ নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। প্রেস ক্লাব অব ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান হিসাবে প্রেস ক্লাব রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার সঙ্গে যুক্ত। সেখানে একজন রাজনৈতিক নেতাকে দেবতার আদলে উপস্থাপন করা সাংবাদিকতা এবং রাজনৈতিক নিরপেক্ষতার সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে মোদী চালিসা বিতর্ক ভারতের রাজনীতির একটি গভীর পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে, যেখানে রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় প্রতীক এবং ব্যক্তিকেন্দ্রিক আনুগত্য ক্রমেই কাছাকাছি চলে আসছে। একজন রাজনৈতিক নেতাকে জনপ্রিয় হওয়া বা তার প্রতি মানুষের গভীর সমর্থন থাকা গণতন্ত্রের জন্য সমস্যা নয়। সমস্যা তৈরি হয় তখন যখন কোনো নেতাকে প্রশ্নাতীত বা দেবতুল্য হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, কারণ গণতন্ত্রে কোনো নেতা দেবতা নন, তিনি জনগণের প্রতিনিধি এবং ক্ষমতার উৎস জনগণ। তাই প্রশংসার পাশাপাশি সমালোচনার অধিকারও সমান গুরুত্বপূর্ণ।
মোদি চালিসা বিতর্ক শেষ পর্যন্ত শুধু একটি অনুষ্ঠানের ঘটনা নয়, এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয় প্রতীক ব্যবহারের বিস্তার, নেতা কেন্দ্রিক রাজনীতির উত্থান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চলমান বিতর্ককে একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সামনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষ থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতা কতটা সমভাবে প্রয়োগ হবে এবং রাজনৈতিক নেতৃত্বকে কতটা প্রশ্ন করা যাবে, এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে এমন ঘটনা বিচ্ছিন্ন থাকবে নাকি আরো বড় রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।